ও কি তোর চাকর যে তোর জুতো ক্লিন করে দিবে? তোর হাতে কি হয়েছে? নিজের কাজ নিজে করতে পারিস না? পরিচিত কণ্ঠস্বর কানে পৌঁছাতে তড়িৎ গতিতে পিছনে ফিরে চাইল বিন্দু। খোলা দরজা অভির মুখে গম্ভীর মুখ অর্ণব দাঁড়িয়ে, তার পাশে দাঁড়িয়ে আছে অভি। অর্ণকে দেখে ঘাবড়ে গেল মিথিলা। অন্যের চোখে নিজেকে খারাপ কোনোভাবেই হতে দিবে না, তাহলে যে তাকে পাওয়ার রাস্তাটা কঠিন হয়ে পড়বে। মেয়েটি ইনোসেন্ট মুখ বিবর হয়ে বলল, তুমি ভুল ভাবছ অর্ণব, ওকে চাকর কেন ভাবো? ও তো তোমার বোন। মানে? আমার বোন। অ্যাকচুয়ালি আমার শরীরটা না ভীষণ ক্লান্ত লাগছে। তোমাদের বাসায় কোনো কাজের লোক নেই যাকে দিয়ে নিজের কাজ করব। ও যেহেতু ফিরে আছে তাই একটু হেল্প চেয়েছিলাম, ব্যাস, আর কিছু না। তোর বাপের মতো আমাদের কারি টাকা নেই যে তোর সেবার জন্য এক্সট্রা সার্ভেন্ট রাখবো। এখানে সবাই নিজের কাজ নিজেই করে, সো তোকে করতে হবে। আর যদি না পারিস তোর বাপকে বলবি তোর জন্য একটা কাজের লোক পাঠাতে। অপমান অন্য যে তাকে ডিরেক্টলি অপমান করলেও বেশ বুঝতে পারছে মিথিলা। মনে মনে ফুঁসে উঠল সে। এত দরদ এই আগাছা মেয়েটির জন্য তার সমস্ত রাগ জমা হলো বিন্দুর উপর। তার ধারণা এই মেয়েটির জন্য অন্য তাকে কথা শোনাচ্ছে। মনে রাগটুকু হজম করে মেকি হাসল মিথিলা। মৃদু গলায় বলল, সরি অন্য, ওকে বলাটা আমার ভুল হয়েছে। বিন্দু বড় বড় চোখ কুচুকল করে ফ্যাল করে তাকিয়ে আছে মিথিলার দিকে। মেয়েটির চোখ কুচকে এলো। হেল্প চেয়েছে নাকি হুকুম করেছে? এত মিথ্যা কথা কেমনে বলে? কিভাবে খাড়ার ওপর পোলট্রি খেলো? কালকে থেকে এমনিতে তাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে। বিন্দু চায় না তার জন্য সাজ্জাদ হেনা খানের সম্পর্কে অবনতি হলো। তার থেকে ওদের অধিকার বেশি। তাকে যে খাইয়ে পড়িয়ে ভালো স্কুলে পড়াচ্ছে এটাই অনেক। তাই তো বিনা বাক্যে মিথিলা জুতো ক্লিন করতেও রাজি হয়ে গেছে। সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? স্কুলের টাইম হয়ে গেছে, খেয়াল আছে? 5 মিনিট সময় দিলাম, রেডি হয়ে আয়। 1 সেকেন্ড দেরি হলে ফেলে রেখে চলে যাব। আকস্মিক অন্যের গম্ভীর তিরিক্ষের গলা থমকে চমকালো ভরকালো বিন্দু। বিস্ময় আঁকি পড়ল বড় বড় হয়ে গেল মেয়েটার। কথাখানা অন্যের তাকে বলেছে নাকি সে ভুল শুনল? কেন অন্য এখন পর্যন্ত তার সাথে একটা কথাও বলেনি, সবসময় ইগনোর করে গেছে। যেটুকু বলেছে সেটা হচ্ছে ঝুমা, এটাকে সরা, ব্যাস। আর কখনো কথা বলা তো দূরে, কথা চোখে তুলে তাকায়নি। বিন্দুকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে তীক্ষ্ণ দৃষ্টি কুচকে তাকলো অন্য। পুনরায় ভারী গলায় দিল এক ধমক, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন ইডিয়েট? 5 মিনিটের মধ্যে যদি না আসতে পারিস তবে তোকে ফেলি। ব্যাস, বাকিটুকু আর শোনা হলো না। তার আগে সুরসুর করে লেজ গুটিয়ে পালালো বিন্দু। মেয়েটি মনে মনে বড্ড বিস্মিত হলো। হনুমান মুখের লোকটি এত ভালো হলো কখন? যেই লোক তাকে দেখতেই চোখ কুচকে ফেলে বিরক্ত হয়, সেই লোক তার তুই সম্বোধন করে কথা বলছে। লোকটি কি তবে তাকে নিজের ছোট বোন হিসেবে মেনে নিয়েছে নাকি? এইসব ভাবতে ভাবতে ছুটল রুমের দিকে, নয়তো সত্যি সত্যি তাকে ফেলে চলে যাবে। অন্য চলে গেলে অভি স্থির দাঁড়িয়ে রইল জায়গা। ধীর দৃষ্টি তার সাপের মতো ফোঁস করা বোনের মুখশ্রীতে। ওই মেয়েটির জন্য তুমি আমাকে কথা শোনালে অন্য? সামান্য একটা আগাছা মেয়ের জন্য তোমার এত দরদ? রাগে গজগজ করতে করতে একা একাই বিড়বিড় করে চলছে মিথিলা। অভি ধুম করে শ্বাস ফেলে এগিয়ে গেল বোনের কাছে। বোনের মাথা হাত বুলে মৃদু স্বরে বলল, যথেষ্ট বড় হয়েছিস, ভালো মন্দ বুঝিস, তবে কেন পাগলামি করছিস মিথু? অন্য তোকে পছন্দ করে না যেন মিথ্যা আশা বুকে পুষে কেন নিজের জীবনটা নষ্ট করছিস? কেন ভালোবাসবে না আমায়? কেন বাসবে না? কোন অংশে কম আছি আমি? কেন ও ইগনোর করছে আমাকে? ওকে আমার করে দে ভাই, নয়তো আমি দুনিয়া জ্বালিয়ে দেব। অগ্নিগিরির মতো করে বলে উঠল মিথিলা। যখন থেকে বুঝতে শুরু করেছে তখন থেকে অন্যকে নিয়ে মনের মাঝে সুখের ঘর সাজিয়েছে। একটু একটু করে ভালোবাসা বুনেছে তার হৃদয়ে। হেনা খানকে বলেছে, সে আশ্বাস দিয়েছে যে করেই হোক অন্যের সাথে তাকে বিয়ে করিয়ে দিবে। সেই থেকে আরও প্রখর হয়েছে তার অনুভূতিরা। অভি সবটা জানে, তবু এতদিন চুপ ছিল। তবে এখন মনে হচ্ছে বোনকে থামানো উচিত। অভি আর অন্য প্রায় একই বয়সী। সে ভালো করেই জানে অন্য কোনোদিনও গ্রহণ করবে না মিথিলা ভালোবাসা। অভির বোনের মাথায় সেনের হাত রেখে বলল, ভালোবাসা কি আর জোর করে পাওয়া যায় বোন? ভালোবাসা হচ্ছে জোনাকির মতো, তারা এক ঝাঁক আলোর মতো এসে হৃদয় জুড়ে বসে নির্দিষ্ট কারো জন্য। জেদ করে ভালোবাসা মানুষকে পাওয়া গেলেও তার ভালোবাসা পাওয়া যায় না। তার চেয়ে বরং তোর মনের কথা ওর কাছে প্রকাশ কর। যদি না মানে তবে সম্মানের সঙ্গে সরে আয়। আগামী ভবিষ্যৎ নষ্ট করিস না। মিথিলা ভাইয়ের সম্পূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনল।
মিথিলা কোথাও একটা মনে হয় তার ভালোবাসা অন্য বোঝে এবং বুঝে শুনেই তাকে ইগনোর করে। সেই সুযোগ পেলেই সরাসরি অন্যকে জানাবে তার হৃদয়ে লালন করা অনুভূতিটুকু। মানলে তো ভালোই, না মানলে সে ছাড়বে না অন্যর পিছু, কাউকে বসতে দিবে না তার না পাওয়া স্থানে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বিন্দু স্কুল ইউনিফর্ম পরে হিজাব করে নিয়ে দাঁড়িয়ে আছে আয়নার সামনে। ঠোঁট হালকা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে নিল, তড়িঘড়ি ব্যস্ত হাতে একটুখানি কাজল পরে নিল ডাগর ডাগর আঁখি পল্লবে। ব্যস্ত নয়নে আর একবার নিজেকে পরখ করে নিল, না সব ঠিকঠাকই আছে। টেবিলের উপর থেকে স্কুল ব্যাগখানা নিয়ে ছুট লাগালো নিচে। অলরেডি 2 মিনিট লেট। রুহি বেরিয়ে গেছে আরও আগে। কে জানে হনুমান মুখের লোকটি তাকে রেখে চলে গেছে কিনা। মেয়েটি দ্রুত পায়ে এগিয়ে গেল গেটের দিকে। রীতিমতো দৌড় লাগিয়ে দিয়েছে মেয়েটি। কিছুটা কাছাকাছি যেতেই চোখে পড়ল গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা অন্যের দিকে। মারিদ, সাদি আর অভির সাথে কথা বলতে ব্যস্ত সে। হাঁটুতে ভর করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেয়েটি। ছুটে আসার জন্য নিঃশ্বাস গরম হয়ে এসেছে। মেয়েটি ধীর পায়ে এগিয়ে গেল গাড়ির কাছে। ওকে দেখেই মারিদ, সাদি হাসলো। বিন্দু তাদের কাছে যেতেই সালাম টুকলো তাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? মারিদ ঠোঁট এলিয়ে হেসে বলল, ওয়ালাইকুম সালাম, আছি আল্লাহ পাক যেমনটা রেখেছে। আপনি কেমন আছেন ভাবি? বিন্দু অসহায় চোখে তাকে হতাশ গলায় বলল, আবার ঘরে বসে ডাকেন ঠিক ছিল, বাইরে এসে ডেকে কেন আমার ছোট্ট প্যাস্টিস 12টা বাজাচ্ছেন? এই বয়সে বিবাহিত লাগাতে কার ভালো লাগে বলুন তো? তাও আবার স্বামী দেখলাম ছুলাম না, এইটা মানা যায় বলুন? আপনি কি আপনার স্বামীকে ছুতে দেখতে চান? মারিদের কথা শুনে তাজ্জব বনে গেল বিন্দু। সে আবার কখন বলল স্বামীকে ছুতে দেখতে চায়? স্বামী থাকলে না আবার ছুঁয়ে দেখবে? বিন্দু গাড়িতে উঠে বসতে বসতে মিনমিনিয়ে বলল, ওই হালায় তো নাই শুভকারে। আসতে বলো কথাটুকু ঠিকই কানে গেল মারিদের। সাদি শব্দ করে হেসে ফেলল। সে অন্যের দিকে তাকিয়ে চোখ মেরে বলে উঠল, আপনি শুধু একবার বলুন সেই শালাকে কান ধরে টেনে আনার দায়িত্ব আমাদের। আমার এখনও বিয়ের বয়স হয়েছে ভাইয়া। কোন স্বামী? আপনারা কি স্বামী স্বামী ভাবি ভাবি করছেন? অভি এদের কথা আগামাথা কিছুই বুঝল না। কিছুটা কৌতূহল আর অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ওনার হাজব্যান্ড মানে উনি কি বিবাহিত নাকি? হ্যাঁ, সে আমাদের জাতির ভাবি। জাতির ভাবি? মারিদের কথায় ফ্যাকাচাকা খেলো বিন্দু। মসৃণ মুখখানা বিরক্ত ছাপ স্পষ্ট। কি শুরু করলো এরা? এই জাতির ভাইটা আবার কে? সে মুখ খোলা মানে খোঁচায় মোচা বের করা। বিন্দু চায় না এই বিষয়ে কথা বলতে, তাই চুপ মেরে বসে রইল। গাড়িটি গন্তব্য থামতে বিন্দু আগে আগে নেমে এলো। এদের জ্বালায় বেচারির মুখে কুলু পেটে বসেছিল। গাড়ি থেকে নামতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। রুহি নামতে নিলে তার কর্ণে এলো সাদি গমগমে কণ্ঠেশ্বর, খবরদার হাঁপানি রুগী, সাবধান করে দিলাম, কোনো ছেলে ধারের কাছে ঘিসবি না। যদি শুনি না তবে তো। ছেলেটির কথা শেষ করার আগে তেতে উঠল রুহি। আপনার সাবধানের মায়ের ঝাঁটা, জনগণের সেবা বাদ দিয়ে এখানে কি বড্ড ফাঁকিবাজি লোক তো আপনি। কাজকর্ম ছেড়ে মেয়েদের পিছনে পিছনে ঘুরছেন। ভরকে গেল ছাদি। তার দায়িত্ব নিয়ে কথা বলে অপমান বোধ করল বোধ হয়। সেই মেয়েটির দিকে রাগান্বিত চোখে তাকিয়ে কটমটো করে বলল, থাপড়ে দাঁত ফেলে দিব ইডিয়েট। বড়দের মুখে মুখে তর্ক করছিস, ভাইয়ের মতো বেয়াদব হয়েছিস, পিঠে সোজা করে দেব স্টুপিড। পেটাবে? খালি কাছে এসে দেখুন না আপনার কি হাল করি। সাদি সত্যি সত্যি গাড়ি থেকে নেমে রুহির সামনে দাঁড়ালো। বেয়াদব মেয়েটিকে আজকে একটা শিক্ষা দিতেই হবে। তার চোখে মুখে রাগ আর বিরক্তির ছাপ স্পষ্ট। তীর গলায় বলল, আসলে কি করবি কর দেখি। রুহি কিছুটা থতমত খেলো, তবে সেটা প্রকাশ করল না, বরং সিরিয়াস মুখশ্রীতে ধীরতার সহিত বলো, সাহস থাকলে আপনার হাতটি বাড়িয়ে দেখান তো দেখি আপনার সাহসের নমুনা। সাদি সঙ্গে সঙ্গে ডান হাতখানা বাড়িয়ে দিল। তবে যেটা ঘটল তার জন্য প্রস্তুত ছিল না বেচারা। সাদির সামনে হাত বাড়িয়ে দিতেই রুহি তীর্যক হাসল। সাদির হাতের আঙ্গুলে একদলা থুতু ফেলে ভোদর লাগিয়ে দিল স্কুল অবির মুখে। ভরকালো চমকালো সাদি। ভ্যাকা চাকা খেয়ে দাঁড়িয়ে রইল স্থানে। ঘটনাটি এতটা দূরত্ব ঘটেছে যে তার সাথে কি হয়েছে বুঝে উঠতে সময় লাগছে। এই ছিল বিচ্ছু মেয়েটির মনে। বিন্দুর পেট ফেটে হাসি আসলো। মেয়েটি মুখ টিপে হাসতে হাসতে পিছু নিল রুহির। সাদি হতগম্ব হয়ে তাকিয়ে আছে নিজের হাতের দিকে। হুঁশ ফিরে আসতে অমনি চোখ মুখ কুচকে ওয়াক ওয়াক করে উঠল। মারিত হাসতে হাসতে গাড়ির সিটে গড়াগড়ি খাচ্ছে। অন্তর্মুখী অন্য ঠোঁট এলিয়ে হাসল বোনের ছেলে মানুষই দেখে। সাদি বড় বড় পা ফেলে এগিয়ে গেল 2 কদম দূরে টিউবওয়েলের কাছে।
হাতখানা দিয়ে পরিষ্কার করে নিল, তবু মনে হচ্ছে মেয়েটি থুতু লেপ্টে আছে। অর্ণব আর মারিতকে হাসতে দেখে কটমটো করে তাকালো সাদি। হিড়হিড় করে বলো, দেখছিস তোর বেয়াদব বোনের সাহস দেখছিস? একদম তোর মতোই বেয়াদব হয়েছে। বাদ দে না ইয়ার, ছোট মানুষ, শুধু শুধু কেন লাগিস ওর পিছন? গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে বলে উঠল অর্ণব। মারিত হাসতে হাসতে পেট চেপে ধরেছে। ইতিমধ্যে তার পেট ব্যথা শুরু হয়েছে। সে হাসতে হাসতে বলল, এটা কী ছিল বড়? লেফটেন্যান্ট সমৃদ্ধ সাদিকে এভাবে ঘোর খাইয়ে দিল? হা হা ভাই, আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সাদির মুখখানা থমথমে বিরাজ করছে। সে মুখে যতই বকুক, রাগ দেখাক, শক্ত খোলসে আবডালে সুঠান বুকখানা ধূপধাপ কাঁপছে। এই প্রথমে ছোট্ট পিচ্চু পিয়সী স্পর্শ পেয়ে স্তব্ধ হয়ে গেছে সে। আনমনে হাতখানা চলে গেল বুকের সাথে, লেপ্টে রইল তার বক্ষ পিঞ্জিরের সাথে। এই হাত আগামী 1 সপ্তাহ ধুবে না সে। প্রয়োজনে চামচ দিয়ে খাবে, নয়তো না খেয়ে কাটিয়ে দেবে, তবু ধোয়ার মোছা যাবে না। সাদির হাতখানা সামনে এনে সে তাকে বিড়বিড় করে আওড়ালো, কাছেই যখন আসবি আগে বললি না বেয়াদব, তাহলে হাতের বদলে গালখানা বাড়িয়ে দিতাম। এই ওসিলে অন্তত তোর ঠোঁটে ছোঁয়া পেতাম। রুহি আর বিন্দুকে হাসতে দেখে বৃষ্টি আর মেহেদি ভুরু কুচকালো। মেহেদি কপাল কুচিয়ে জিজ্ঞেস করলো, তোদের হয়েছেটা কি বলবি তো? আসছি থেকে হেসে যাচ্ছিস তো হেসেই যাচ্ছিস। সকাল সকাল কি পেতনি টেতনি আচর করলো নাকি? বিন্দু হাসতে হাসতে রুহির কেলের কীর্তি বলল। বৃষ্টিও হেসে ফেল শুনে। মেহেদি চোখ কুচকে এলো। একটা সম্মানী ব্যক্তিকে এভাবে অসম্মান করা এরা বেকুবের মতো হাসছে। যতই কাজিন হোক না কেন, সে তো ওদের অনেক সিনিয়র। মেহেদি কুচকে থাকা চোখ আটকে গেল বিন্দুর চিকন দাঁতের হাসিতে। ছেলেটির চোখে রং পাল্টে যায় নিমেষেই। শুকনো ঢোক গিলতে শুরু করলো ছেলেটি। জোর করে চোখ সরিয়ে তাকালো এদিক ওদিক। না, এতে কাজ কিচ্ছু হলো না। তার বেচারা চোখ বারবার চলে যায় বিন্দুর হাস্যোজ্জ্বল মুখশ্রীতে। সে শুকনো ঢোক গিলে দিল এক ধমক। চুপ কর বেয়াদবের দল, কত বড় মহৎ কাজ করে এসেছে যেন। তুই এত দাঁত কেলাচ্ছিস কেন? দাঁত মাজিস না? কত বছর দাঁতের উপর পাখি হাগু দিয়ে বাসা বেঁধেছে। জীবনে একদিন দাঁত ব্রাশ করিস না, আবার হিহি করে হাঁটছিস। মেহেদির বাক্য একটু কর্ণে পৌঁছাতে হাস্যজ্জ্বল মুখশ্রী চুপসে গেল বিন্দুর। তার দাঁতের পাখির গু কথাগুলো মস্তিষ্ক ধারণ করতে বেলিয়ে উঠল বিন্দু। কি আমার দাঁত পাখির গু? আমি দাঁত ব্রাশ করি না? অসভ্যই তোর মাদি। আজকে তোর একদিন কি আমার একদিন। বলে একটা বই দিয়ে উড়াধুরা মার শুরু করলো। বৃষ্টি আর রুহি হাসতে হাসতে একে অপরের গায়ে পড়ছে। বিন্দুর হাতে বইটি ছিনিয়ে নিয়ে যায় মেহেদি। বিন্দু সেটা কেড়ে নিতে গেলে বাদ সাধে। মেহেদি থমথমে গলায় বলল, খবরদার বিন্দু, কাছে আসবি না। তোর শরীরের ছোঁয়া আমার গায়ে স্পর্শ করলে তোর খবর আছে। থমকে গেল বিন্দু। দুজনে কখন যেন এত কাছে এসে পড়েছে বিন্দু খেয়ালই নেই। অনেকটা কাছে দুজন। এই তো মুঠো হাত দূরত্ব তাদের মধ্যে। মেহেদি বসার বেঞ্চের ওপর লেপটি শুয়ে আছে আর বিন্দু অনেকটা ঝুঁকে আছে তার দিকে। নিজের অবস্থান দেখে কিছুটা বিব্রত বোধ করল বিন্দু। সঙ্গে সঙ্গে সরে আসলো। মেহেদি এখনও বেঞ্চের উপর লেপটে আছে। বিন্দুকে এত কাছে থেকে তার স্পন্দন বেড়ে গেল। মেহেদি বয়স তুলনায় একটু বেশি বুদ্ধিমান এবং বুঝদার। সে ইতিমধ্যেই টের পেয়েছে নিজের অনুভূতি, তবুও নিজেকে শাসিয়ে দমিয়ে রাখছে। বিন্দুর বিষয়ে কোনো কিছুই তার অজানা নয়। সে এই বয়সে কোনো ভুল কাজ করতে চায় না। বিন্দু সরে গেল, শাস্তি থেকে মুক্তি পেল না মেহেদি। একজনের বদলে এবার দুজন মামলা চালায় তার উপরে। বিন্দুকে টিটকারি মারার অপরাধে রুহি কয়েক ঘা দিয়ে বোনের মনটাকে একটু শান্ত করতে চাইল। বেচারা মেহেদি 3জন মেয়ের মাইর খেয়ে গেল। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ধরণী জুড়ে গোধূলি লালচে রঙের আভা ছড়িয়ে পড়েছে। আস্তে আস্তে সূর্যের উত্তাপ রোদের তীব্রতা নিস্তেজ হয়ে পড়ছে। রুহি ড্রাগন গাছের পানি দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। হঠাৎ কারো উপস্থিত অনুভব করতে পিছন করে তাকাতে চাইল, তবে সামনে কিছু তার দৃষ্টিতে আটকালো না। মাথাটা ঠিক ঠেলতে কারো বলিষ্ঠ প্রশান্ত বুক পুরুষালিত দেহে অস্বস্তি অনুভব করতে ছিটকে দূরে সরে যায় মেয়েটি।
মেয়েটির সম্মুখে খাম্বায় দাঁড়িয়ে আছে সাদি। সাদিকে দেখে ঘাবড়ে গেল রুহি। সকালের ঘটনার কথা মনে পড়তে হাস্যজল মুখশ্রী চুপসে গেল। তখন তো সাহস করে কাজটা করেই ফেলেছে, এবার কি হবে? কে বাঁচাবে এই অসাধু লোকটির হাত থেকে? সাদি রুহির ভীত মুখখানা দেখে ক্রুধ হাসল। সাদির হাসি দেখে শুকনো ঢোক গেলে মেয়েটি হাতের পানি পাইপটি নিচে রাখতে রাখতে আমতা আমতা করে বলে উঠল, আপনি মানে সাদি ভাইজা হাওয়া খেতে এসেছেন বুঝি? থাকুন, বিন্দু ডাকছে আমাকে, আসছি আমি, পরে কথা হবে। কথাখানা বলে তড়িঘড়ি করে পা ফেলে চলল ছাদ থেকে নামার জন্য। সাদি মেয়েটির উদ্দেশ্যে সফল হওয়ার আগেই ছাদের দরজা আটকে দিয়ে বন্ধ দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। রুহির মুখটা কাঁদো কাঁদো হয়ে এলো। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে এই অসাধু লোকটি। রুহি মুখখানা ইনোসেন্ট করে বলে উঠল, এভাবে দরজা আটকালে কেন? সাদ ভাই ঘর ভরা মেহমান, কেউ দেখলে কি ভাববে? দরজা থেকে সরুন, যেতে দিন আমাকে। ভুরু পাকায় সাদি, বেশ বড় হয়েছিস দেখছি। জি, বুঝলাম না কি বলবেন? একটা ছেলে একটা মেয়ে বদ্ধ ঘরে থাকলে কি হয়? লোকে খারাপ কেন বলবে? একটা ছেলে একটা মেয়ে বদ্ধ ঘরে থাকলে কি হয় সে জানেন না? অযথা কথা কেন বাড়াচ্ছেন? রুই মূল হেনা খানকে ভয় পাচ্ছে। যদি দুজনকে এখানে দেখে, তাও ছাদের দরজা আটকে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দিল থেকে তাল মেলাতে তার একটু সময় লাগবে না। রুই বিরক্ত চোখে তাকিয়ে বলল, আমার থেকে আপনি ভালোই জানেন মানুষ এটাকে কী ভাবে নেয় এবং কোন চোখে দেখে। ছোট পুপি দেখলে বদনাম রটাবে। সরুন। তোর ছোট পুপির মায়েরে ওয়ালাইকুম সালাম। তোর এত সাহস আসে কোথা থেকে? আমার গায়ে থুথু মারিস, আবার মুখে মুখে তর্ক করিস। বেয়াদব হয়েছিস। আমি যে বড় হই ভুলে গেছিস? বল, তবে থাপড়ে মনে করিয়ে দিই। রুহি মাথাটা নামিয়ে মিউড়ে যাওয়া গলায় বলল, সরি ভাইয়া, আর ভুল হবে না, এবার যেতে দিন প্লিজ। যাবি? আচ্ছা, এই সত্ত্বে এখন যেতে দিতে পারি, নয়তো সকালের দুঃসাহসিকতার জন্য কঠিন শাস্তি পাবি। সাদির কথা শুনে রুহি মাথা উঁচিয়ে চাইল। মৃদুস্বরে বলল, কি সত্য? সাদি নিজের ডান হাতখানা সামনে বাড়িয়ে দিয়ে বলল, এখানে এখন গুনে গুনে 3টি চুমু খাবি, তবেই যেতে পারবি। সাদির কথাখানা শ্রবণে ঢুকতে বিস্ফোরিত নেত্রমণি কঠোর ছাড়া হলো রুহির। মৃদু চেঁচিয়ে উঠল মেয়েটি। কি চেঁচিয়ে কানের তালা ঝুলিয়ে দিচ্ছিস কেন বেয়াদব? গলা বড় হয়ে গেছে? কাছে আয়, গলাটা টিপে দেই। আজকাল কথায় কথায় মুখে মুখে তর্ক করছিস, সাহস বেড়ে গেছে খুব। হাতটি যে অপবিত্র করছিস, এখন পবিত্র করার দায়িত্ব কার? সাদি রাগান্বিত স্বরে চুপসে গেল। রুহি আমতা আমতা করে বলল, আমার। সাদি পুনরায় রাগী কণ্ঠে বলল, এখন আমার হাত পবিত্র করে দে জলদি, নয়তো তোর খবর আছে আজ। ললাটে ভাঁজ পড়ল মেয়েটির। সারাদিন শুনেছে যে পবিত্র করতে পানির প্রয়োজন হয়। চুমোটা আবার কবে থেকে কে আবিষ্কার করল? রুহি আমতা আমতা করে বলল, আপনি একটুখানি এপাশে আসুন ভাইয়া, পাইপের পানি দিয়ে সুন্দর করে হাতটি ধুয়ে দিচ্ছি, দরকার পড়লে সাবান দিয়ে। মেয়েটির বলি শেষ হবার আগে সাদি কটমটো করে বলল, তোর পানি সাবানের মাইরে সালাম। সাবান দিয়ে পরিষ্কার করবি? ভালো মন্দ বুঝিস তুই? তোকে কি বলেছি? ওই স্টুপিড। মার্কা ঠোঁটের স্পর্শ দিয়ে আমাকে দূষিত করতে হয়। হাতে চুমো খাবি, নয়তো শাস্তি পাবি। ভাববি না আজকে ছেড়ে দিব, শাস্তি তো তুই পাবিই পাবি। কোনটা চাই তোর বল? মুখ বিবর কাঁদো কাঁদো হয়ে এলো মেয়েটির। অসাধু লোকটির হাতে চুমো খাওয়া সম্ভব? এই কাজ সে কিছুতেই পারবে না। এর থেকে শাস্তি পাওয়ার ঢের ভালো। লোকটি কি শাস্তি দেওয়ার ফোন দিয়ে এঁটে রেখেছেন আল্লাহ মামুল? রুহি ভয়ে ভয়ে শুধায়, কি শাস্তি? মনে মনে বাঁকা আসলো সাদি। অনেক জ্বালাস বিচ্ছু মেয়েটি, সে একটু জ্বালাতে ক্ষতি কি? ছেলেটি মুখে কঠিন অনীহা টেনে বলল, তোর শাস্তি হচ্ছে আমার কপালে 10-10টা চুমু খাওয়া। আজব শাস্তির কথা শুনে ভরকায় রুহি। হত বিলম্বিত মেয়েটি চোখ উঠে বসল কপটে। মেয়েটি হতকম্ব চিত্রে অবাক গলায় বলে উঠল, এ আবার কেমন শাস্তি? শুনিসনি? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। তোর ওই বেয়াদব ঠোঁট আমার পুরো শরীর অশুদ্ধ করেছে। সমস্ত শরীরে তো আর চুমু খেতে পারবি না, সেই সময়ও আসেনি। সো ওই বেয়াদব ঠোঁট পারবে আমার শুদ্ধ করতে। অপশন তোর হাতে, কোনটা করবি বল?
বললেই হলো নাকি? মগের মুলুক সঙ্গে সঙ্গে নাকচ করে দিল রুহি। কোনোটাই পারবো না। আপনার কথা শুনতে বাধ্য নই আমি। পথ ছাড়ুন, নিচে যাব। সাদি পকেট থেকে ফোন বের করতে করতে বলো, ওকে, তবে আজকের ছাদে থেকে যা, বিকজ আমার কথা না শুনলে এখান থেকেই যাচ্ছিস না। রুহি আগে গজগজ করতে করতে ছাদের ওপাশে চলে গেল। যাবে না সে আজ নিচে? তবু লোকটি নির্লজ্জ মার্কা কথা কিছুতেই সায় দিবে না। এভাবে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে কেটে গেল 1 ঘন্টা। সূর্যের রোশনি মিলিয়ে গেল বহুক্ষণ। চারদিকে আবছা অন্ধকারে তলিয়ে যাচ্ছে বিরক্ত, সাথে সাথে হতাশা প্রকাশ পেল রুহির মুখশ্রীতে। হতাশ চোখে তাকায় ছাদের দরজা হেলান দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে, যে একধানে মোবাইলে গুতাচ্ছে, বোধ হয় গেমস খেলছে। আশ্চর্য, এই লোকটা নাকি বিশেষ ব্যাসপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সমৃদ্ধ সাদি। এই ব্যাটার কি কোনো কাজ নেই? দেশ রক্ষার কাজ বাদ দিয়ে তাকে বিরক্ত করছে কেন? পরক্ষণে মেয়েটির মনে পড়ল মহান ব্যক্তি যে ছুটিতে আছে। কপাল কুঁচকে তাকিয়ে রইল রুহি। এই অসাধু লোকটি ছুটিটা দেয় কোন হালায়? সেই ব্যাটাই হচ্ছে তার বড় শত্রু। এখানে এসেছে সেই বিকেলে। নিশ্চয় মীরার মা বিন্দু এতক্ষণে তাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে।